নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজের 1 ঘন্টা হইচই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকের 1 ঘন্টা হইচই অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সকলেই জানেন মমতা ব্যানার্জি আজকে তার যে আসল চেহারা ও গণতান্ত্রিক যে চেহারা, সেই চেহারাটা তিনি সামান্য একটা বহিঃপ্রকাশ ঘটালেন। আমি সামান্য শব্দটা খুব ভেবেচিন্তেই বললাম। আজকে বিএলওদের হুমকি দেওয়াটা মমতা ব্যানার্জির অগণতান্ত্রিক চেহারার একটা সামান্য অংশ মাত্র। পুরো অংশটা এখনো দেখায়নি। মমতা ব্যানার্জি শুধু ট্রেলার দেখালেন। তিনি বিএলওদের কি বলেছেন আসুন আমরা একটু শুনে নিই। ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। যদিও আজকে কেস আছে বলে ডিটেলস, এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। যদিও আজকে কেস আছে বলে ডিটেলস শুনলেন। তিনি বিএলওদেরকে আজকে পরিষ্কার বলে দিয়েছেন কোনো নাম ফাম কাটা যাবে না বাপু। তোমরা রাজ্য সরকারের কর্মচারী, তোমরা ট্রেনিংয়ে গেছো, যেখানে গেছো যাও, যেখানে যা পারো গিয়ে করো, এখানে আসো, আমি যা বলবো সেই নাম রাখতে হবে। মৃত ভোটারের নাম রাখতে হবে, রোহিঙ্গাদের নাম রাখতে হবে, বাংলাদেশি মুসলমানদের নাম রাখতে হবে, কোনো নাম কাটা যাবে না। মমতা ব্যানার্জি বলে দিয়েছে নাম কাটা যাবে না। কেন এই কথা বললো আমরা সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। মমতা ব্যানার্জির যে দুটো ভয়ঙ্কর অস্ত্র, সেই দুটো ভয়ঙ্কর অস্ত্র মমতা ব্যানার্জি যা প্রয়োগ করতে চলেছে আজকে সেটা নিয়ে আমাদের মূল আলোচনা। আমি সেই আলোচনার শুরুতে আগে মমতা ব্যানার্জির একটা ভিডিও আজকে দেখাবো। বীরভূমে তিনি আজকে যখন পদযাত্রা করেছিলেন, বাংলা বাঙালি এই নিয়ে তার পদযাত্রা, আমরা আগেই বলেছি মমতা ব্যানার্জি এবারের নির্বাচন বাংলা এবং বাঙালি নিয়ে হবে। তিনি বাঙালি করবেন, কারণ তিনি এটা বুঝেছেন যে বাঙালি করে বাঙালি ঐক্যবদ্ধ করলে হিন্দু মুসলমানকে ঐক্যবদ্ধ করার তিনি একটা চেষ্টা চালাচ্ছেন। সেই চেষ্টার সঙ্গে কারা যুক্ত, কিভাবে যুক্ত, কারা তাকে সাপোর্ট দেবে, পেছন থেকে কারা তাকে খেলবে, তার হয়ে খেলবে, সমস্ত পরিকল্পনা তৈরি। আইপ্যাক, তৃণমূল কংগ্রেস, কাংলা পক্ষ, বাম কাম সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এগিয়ে থাকা খবরের কাগজ, পিছিয়ে থাকা খবরের কাগজ, ভয় না পাওয়া ভগবানকে ভয় না পাওয়া খবরের কাগজ, সব মিলেমিশে এখন একাকার হয়েছে। আমরা সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। মমতা ব্যানার্জির দুটো বড় অস্ত্র নিয়ে খেলতে নামছে এবারের নির্বাচনে। সেই দুটো বড় অস্ত্র কি আমরা সেটা নিয়ে আলোচনা করব। তার আগে মমতা ব্যানার্জি আজকে যে কথাটা বীরভূম থেকে তিনি বলেছেন, সেখান থেকে আপনি কিছুটা ইঙ্গিত পাবেন। আমি সে কারণেই বীরভূমে তার বক্তব্যের একটা ছোট্ট অংশ আপনাদেরকে ক্লিপিং আকারে দেখাবো। আগে দেখুন মমতা ব্যানার্জি বীরভূমে দাঁড়িয়ে কি বললেন। মতুয়ার যারা তপশিলি সম্প্রদায়ভুক্ত, মহারাষ্ট্রে তাদের উপর অত্যাচার করেছেন, কাকে বাদ দিয়েছেন? আমি মহারাষ্ট্রে দেখলাম একজন সংখ্যালঘু হওয়ার অপরাধে কাজ করতে গেছিল, ওখানে কুচি করে কেটে তাকে বস্তার মধ্যে ঢুকিয়েছে। লজ্জা করে না? শরম হোনা চাইয়ে। এটা দেশের লজ্জা। ভারতবর্ষ, এ ভারতবর্ষকে আমি চিনি না। আমি এই দেশকে চিনি না।
আমি চিনি আমার দেশ মহান, আমি চিনি আমার দেশ বিশ্বকে পথ দেখায়, আমি চিনি আমার দেশ সব ভাষাকে ভালো রাখে, সব মানুষকে ভালো রাখে, সব ধর্মকে ভালো রাখে, সব বর্ণকে ভালো রাখে, সব জাতিকে ভালো রাখে, সব সম্প্রদায়কে ভালো রাখে। কেন এসব করতে? শুনলেন মমতা ব্যানার্জি বীরভূমে দাঁড়িয়ে তিনি বললেন নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আর কি মুসলমানদের কেটে কুচু কুচু নাকি করে দিচ্ছে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায়, বাংলায় কথা বললে নাকি মারছে। হঠাৎ বিধানসভা নির্বাচনের আগেই এটা শুরু করে দিয়েছে এবং এইটা তিনি খেলছেন এই কারণেই, একাধারে তাকে মুসলমান ভোটটাকে তাকে কনফিডেন্সে আনতে হবে, মুসলমানদেরকে তাকে পাশে নিয়ে আসতে হবে। মুসলমানদের ভোটটাকে যদি তাকে কনসলিডেট করতে হয় তাহলে মুসলমানদের প্যানিক তুলতে হবে যে তোমরা ভারতবর্ষে বাইরে যে কোনো জায়গায় গেলে মারধর খাবে, আমি একমাত্র যে তোমাদেরকে বাঁচাতে পারি, আমি তোমাদের মাসিহা। এই আওয়াজটা সে দেওয়ার চেষ্টা করবে পশ্চিমবাংলা থেকে, গোটা ভারতবর্ষকে সে থ্রেট দেবে, নরেন্দ্র মোদীকে থ্রেট দেবে, প্রচণ্ড পাওয়ারফুল নেত্রী, এইটা বোঝানোর একটা কৌশল কিন্তু মমতা ব্যানার্জির থাকবে এবং সে এই থ্রেটটা দিয়ে মুসলমানদের মধ্যে এই আস্থা জাগানোর চেষ্টা করবে যে নরেন্দ্র মোদী তো কোন ছাড়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো কোন ছাড়, মমতা ব্যানার্জি কাউকে তোয়াক্কা করে না, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কাউকে পাত্তা দেয় না। মমতা ব্যানার্জি যা বলবে সেটাই আইন, সেটাই ভারতবর্ষের সংবিধান, সেটাই ভারতবর্ষের ন্যায়, সেটাই ভারতবর্ষের নির্দেশ, সেটাকেই ভারতবর্ষের মানুষকে মেনে চলতে হবে। তিনি এইরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করবেন এবারের নির্বাচনের আগে এবং তিনি যে কথাটা বললেন ভয়ঙ্কর কথা আমরা শুনেছি শুরুতে, বিএলওদেরকে থ্রেট করলেন। কেন থ্রেট করলেন? কারণ তিনি জানেন যে পশ্চিমবাংলার নির্বাচনের যে ফলাফল, আমরা নির্বাচনের ফলাফলটা আপনাদেরকে একটু, আমার কাছে একটা লিস্ট রিপোর্ট আছে, সেই রিপোর্টটা একটু আপনাদেরকে দেখাই। পশ্চিমবাংলার মোট ভোটার 7,60,60,10,006 জন এই মুহূর্তে পশ্চিমবাংলার যদি আমি ভোটারটা ধরি, নতুন যেটা যুক্ত হচ্ছে সেটার পরের ব্যাপার। সেখানে ভোট পড়েছে কত? 79.29% ভোট পড়েছে, এটা আমি লোকসভার হিসেবে বলছি। 6,01,36,313 ভোট পড়েছে। আচ্ছা, তৃণমূলের মধ্যে ভোট কত পেয়েছে? 2,75,64,561, 45.76%। বিজেপি কত পেয়েছে? খুব ভালো করে নজর করুন, বিজেপি পেয়েছে 2,33,00,000, ও পেয়েছে 2,75,00,000, এর 2,33,00,000, ফারাক কত? মাত্র 44,00,000-45,00,000 ফারাক। 2,33,27,349 ভোট পেয়েছে, অর্থাৎ 38.73% ভোট পেয়েছে। বামফ্রন্ট পেয়েছে 34,16,941, 34,16,941, 5.73% ভোট। কংগ্রেস পেয়েছে 28,18,728, অর্থাৎ 4.72% ভোট পেয়েছে। এখন কংগ্রেস এবং বামফ্রন্টের এই ভোটটাতে কিন্তু বহু হিন্দু ভোট আছে, এই 5%-4%-এর মধ্যে হিন্দু ভোটও আছে। এই হিন্দু ভোটটাকে যদি আপনাদের বিজেপির পক্ষে আসবে, এটা অনেকেই বলছে, লোকসভা নির্বাচনের নিরিখে এটা হিন্দুরা বুঝেছে যে তাদেরকে সিপিএম মানে বামফ্রন্ট আর কংগ্রেস তাদেরকে বোকা বানিয়েছে, দিদিভাই মোদি ভাইয়ের কথা বলে তারা হিন্দু ভোটটাকে ভাগ করে দিয়ে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি বুঝেছে এবার সিপিএমকে দিয়ে এই খেলাটা খেললে আর সে সাকসেস হবে না, তাই এবারে এরা বসে একটা প্ল্যান করেছে যে গোটা ভারতবর্ষে একটা হাওয়া তোলো। কি হাওয়া তুলবে? যে আমাদের বাঙালিদের মারছে, যেখানেই বাঙালি কোনো একটা ঘটনা ঘটে গেছে বলবে আমাকে বাঙালিকে মারছে, বাঙালিদের মারছে, বাঙালি মারছে। 21 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে মমতা ব্যানার্জির কথায়, হিসেবটা 21 লক্ষ মানে মমতা ব্যানার্জির কাছে যারা রেজিস্টার্ড করেছে তারা 21 লক্ষ হতে পারে। মমতা ব্যানার্জি যে একটা ওই পরিযায়ী শ্রমিকদের জন্য একটা ওয়েলফেয়ার বোর্ড গঠন করেছে, যার মাথায় আবার একটা মুসলমানকে বসিয়ে রেখেছে, আর গোটা ভারতবর্ষে প্রায় 50 লক্ষের ওপর পরিযায়ী শ্রমিক আছে যারা মমতা ব্যানার্জি ওই ঢপের চপের ওয়েলফেয়ার বোর্ডের নাম টাম লেখায়নি, এটার কথা উনি বলেন না। এই যে 50 লক্ষ পরিযায়ী শ্রমিক গোটা ভারতবর্ষের মধ্যে কাজ করছে, সেই 50 লক্ষ পরিযায়ী শ্রমিকের মধ্যে প্যানিক তৈরি করো, এই প্যানিক তৈরি করো যে তোমরা নিরাপদে নেই, তোমরা নিরাপত্তাহীনতায় রয়েছো, মমতা ব্যানার্জি তোমাদেরকে নিরাপত্তা দিতে পারে, এটা তৈরি করো। এটা তৈরি করলে কি হবে? বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, এটা মারাত্মক ব্যাপার, এটা জাতিসত্তা। অর্থাৎ এই যে
বাঙালি আমরা আক্রান্ত হচ্ছি, এই রকম একটা স্লোগান তুলে গোটা ভারতবর্ষের বিরুদ্ধে বাঙালির একটা প্রাদেশিকতার মানসিকতাকে উস্কে দাও। প্রাদেশিকতার খেলা যদি তুমি খেলতে পারো, যে খেলাটা মারাত্মক, মমতা ব্যানার্জির ভয়ঙ্কর খেলা, প্রাদেশিকতার অস্ত্র। আমি আগেও বলেছি, এখনো বলছি, মমতা ব্যানার্জি দুটো অস্ত্র নিয়ে এবার নেমেছে। এক প্রাদেশিকতার অস্ত্র। প্রাদেশিকতার অস্ত্র কি? বাংলা বাঙালি, এই হচ্ছে প্রাদেশিকতার অস্ত্র। মিছিল করছে, দেখবেন ওইখানে বাংলা বাঙালির গল্প চলছে, সব জায়গাতেই বাংলা বাঙালি আক্রান্ত হচ্ছে, এই আওয়াজটা এখন তুলবে। এই প্রাদেশিকতার আওয়াজ যদি তোলা যায় তাহলে সব বাঙালির মধ্যে একটা রাগ হবে, এই আমাদেরকে ভারতবর্ষের অন্য লোকেরা ঘৃণা করছে, মারছে। তাহলে এই প্রাদেশিকতার আওয়াজ তুলতে পারলে, বাংলা বাঙালির আওয়াজ তুলতে পারলে, গোটা টিমটা, গোটা বাঙালিটা মমতা ব্যানার্জির পেছনে গিয়ে দাঁড়াবে, র্যালি করবে। বাঙালি হচ্ছে একমাত্র বাঙালি প্রেমী হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর বাকি সব হচ্ছে বাঙালি বিদ্বেষী। তাহলে একমাত্র বাঙালি প্রেমীকে মমতা ব্যানার্জি। তাহলে মমতা ব্যানার্জির পেছনে গিয়ে দাঁড়াও, সব বাঙালি মমতা ব্যানার্জির পেছনে গিয়ে দাঁড়াও, সেটা হিন্দু বাঙালি হোক, সেটা মুসলমান বাঙালি হোক। এই বাঙালি প্রেমটা চলবে কতক্ষণ পর্যন্ত? বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোনো পর্যন্ত এই খেলাটা চলবে। এই প্রাদেশিকতার তাস মমতা ব্যানার্জি খেলে দিয়েছে, যদিও একটু আগে খেলে দিয়েছে। আমি আগেও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় বলেছি, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যারা আমার এই 1 ঘন্টা হইচই লাইভ দেখছেন, যে মমতা ব্যানার্জি এই প্রাদেশিকতার এই যে তাসটা অনেক আগে খেলে দিয়েছে। আগে খেলে দেওয়ার পেছনেও একটা কারণ আছে, মানে এত তাড়াহুড়ো করে মমতা খেলতো না। মমতা এই প্রাদেশিকতার তাসটা খেলতো ঠিক দুর্গাপুজোর পরে পরে, কিন্তু আগে খেলে দিয়েছে কারণ তাকে SIR আটকাতে হবে। SIR কেন? বিহারে এই দ্রুত SIRটা হওয়ার পর আমরা কি দেখলাম, বিহারে কি বলছে, বিহারে কোন কোন নথি চেয়েছে SIR এর জন্য? সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়। আপনি এটা কার কাছে পাবেন না? বাংলাদেশি মুসলমানের কাছে পাওয়ার চান্সেস নেই। আর কার কাছে পাওয়ার চান্স নেই? আর রোহিঙ্গাদের কাছে এটা পাবে না, সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র পাবে না ওরা। আচ্ছা, 2 নম্বর কি? 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি রোহিঙ্গাদের কাছেও থাকবে না, আর বাংলাদেশি মুসলমান যেগুলো ঢুকেছে তাদের কাছে এটা থাকবে না। 2, বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট রোহিঙ্গাদের কাছে থাকবে না, বাংলাদেশি মুসলমানদের কাছে থাকবে না। পাসপোর্ট, জাল পাসপোর্ট আছে, কিন্তু সেই জাল পাসপোর্টও ভেরিফাইড হবে। আচ্ছা, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সাল তারিখ উল্লেখ থাকতে হবে, এটা তারা দেখে নেবে। ফলে ওটাতেও রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদের সমস্যা আছে। আচ্ছা, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, জেলা শাসক বা সমতুল এই ডোমিসাইল সার্টিফিকেট ওরা ইস্যু করছে, এটা ওরা দ্রুত ইস্যু করছে। 70,000 ইস্যু করে দিয়েছে বিভিন্ন জায়গায়, বিধানসভা ধরে ধরে ওরা এই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু দিচ্ছে। বনপালের সার্টিফিকেট ইউজ করার চেষ্টা করছে। কাস্ট সার্টিফিকেট, এটা নিয়েও একটা সমস্যা আছে। NRC অন্তর্ভুক্তির প্রমাণ, যেখানে অন্তর্ভুক্তি হয়েছে সেখানে, যেখানে এটা প্রযোজ্য সেখানে এটা দিতে পারবে। পারিবারিক রেজিস্টার, রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত পারিবারিক রেজিস্টার দিতে হবে। সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল পর্চা, এগুলো কোনোটাই রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানদের কাছে থাকবে না। তাই মমতা ব্যানার্জি এবং তার দলবল দ্রুত আতঙ্কিত হয়ে তারা নেমে পড়ল যে এবারে শেষ, আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। কারণ এই যে রেজাল্টটা আপনাদেরকে আমি বললাম না, গত লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল 2,75,64,561টা ভোট পেয়েছে। এর মধ্যে 1 কোটি ভোট, কাছাকাছি 1 কোটি ভোট হচ্ছে এই রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান। যে 1 কোটি ভোট যদি ভোটার লিস্ট থেকে বাদ চলে যায়, মমতা ব্যানার্জি এ রাজ্যে মুখ থুবড়ে পড়বে। এ রাজ্যে মমতা ব্যানার্জি মুখ থুবড়ে পড়বে। মমতা ব্যানার্জি এ রাজ্যে তার ভোটের ফলাফল 50-60টা সিটে গিয়ে মমতা ব্যানার্জি আটকে যাবে, যেটা 2011 বামফ্রন্টে রয়েছিল। মমতা ব্যানার্জি সেটা জানে, পশ্চিমবাংলার মানুষ কি ভয়ঙ্করভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে এর ওপর। তাই একটা খেলা খেলে দিয়েছে, প্রাদেশিকতার খেলা খেলে দিয়েছে। এই খেলাতে সে কাকে জড়িয়েছে? এই খেলাতে সে CPM-কে পেয়েছে, এই খেলাতে সে বাম দলগুলোকে পেয়েছে, এই খেলাতে সে কংগ্রেসকে পেয়েছে। কংগ্রেসের ঈশা খান গত শুক্রবার দিনকে তিনি গত কয়েকদিন আগে লোকসভাতে তিনি এই যে বাংলা বাঙালি নিয়ে তিনি হাওয়া তুলতে শুরু করেছে, বাঙালিদের তাড়াচ্ছে। কারণ ওই বাঙালির মধ্যে মুসলমান আছে, বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা আছে, ফলে ঈশা খানকে চিল্লাতেই হবে। ঈশা খান সেই কারণে ওটা চিল্লাচ্ছে। মমতা ব্যানার্জি ওই যে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান, এইটা সঙ্গে বাঙালি নামটা জুড়ে দিয়েছে। বাঙালিটা জুড়ে দিয়ে ওদেরকে আটকানোর, বাঁচানোর চেষ্টা, মমতার বাঁচানোর চেষ্টা এই কারণে যে ওই ভোটার লিস্ট থেকে যদি এদের নাম বাদ চলে যায় তাহলে মমতা ব্যানার্জি ফিনিশ। তাই বাঙালি
নামটা জুড়ে মমতা এক ঢিলে দুই পাখি, এক হচ্ছে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদেরকে ভোটার লিস্ট থেকে যাতে নাম বাদ না যায় সেটাকে আটকাবে, তার জন্য আপনারা দেখেছেন আজকে তিনি বিএলওদেরকে পরিষ্কার বলে দিয়েছেন, ভাই নাম ফাম বাদ দিতে পারবেন, একদম সরাসরি থ্রেট, কোনো কথা নয়, তুমি সরকারি কর্মচারী, যেখানে যাচ্ছ যাও, ট্রেনিং নাও, কোনো বিষয় না, আমি জানি না, জেনে গেছি, এখানে এসে কোনো নাম ফাম বাদ দেওয়ার গল্পের মধ্যে যাবে না, নাম সব রাখতে হবে, অর্থাৎ মরে গেলেও নাম থাকবে, রোহিঙ্গা হলেও নাম থাকবে, তার কোনো পরিচয়পত্র না থাকলেও নাম থাকবে, কোনো নাম বাদ দিতে পারবে না, থ্রেট দিয়েছে। এইটাই মমতা ব্যানার্জি। এখন বিজেপি কি পারবে? প্রশ্ন এই জায়গাটায়। কেন্দ্রীয় সরকার কি পারবে? মমতা ব্যানার্জি এই যে থ্রেটটা দিল, এই থ্রেটটা দিয়ে কি মমতা ব্যানার্জি চুপ করে বসে থাকবে? একদম না, একদমই না। আমি বলছি এটা ট্রেলার। এই ভোটার লিস্ট থেকে নাম না বাদ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি প্রাদেশিকতার খেলা যেমন খেলেছে, বাংলা বাঙালি আক্রান্ত বলে এই মুসলমানদেরকে, বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য যে খেলায় নেমেছে, সেটা কি শুধু এই মিছিল আর এই প্রেস মিট করে থ্রেট করে এখানেই থেমে যাবে? একদমই না, একদমই না। এখান থেকে বরঞ্চ শুরু, এটা ট্রেলার। এর পরে একটা বড় অস্ত্র মমতা ব্যানার্জি প্রয়োগ করবে, যে অস্ত্রটার নাম হচ্ছে মুসলমান অস্ত্র, যে অস্ত্র দিয়ে গোটা রাজ্যকে অস্থির করে তোলার চেষ্টা হবে। নির্বাচন কমিশনকে এমন প্যানিক তৈরি করবে, নির্বাচনের ভোটার তালিকা সংশোধন এসআইআর করার জন্য মুসলিম এলাকাতে আপনাকে ঢুকতেই দেবে না। মুসলিম এলাকাতেই তো এই নাম তোলা আছে, এই নামগুলো বেশিরভাগ মুসলিম এলাকাতে তোলা আছে। যেখানে হিন্দু 50-50 সেখানে তোলা আছে, যেখানে মুসলমান 40%, 30% অতিক্রম করে গেছে, সেই সব জায়গায় তোলা আছে। আপনি ঢুকতে পারবেন বিধানসভায়? সেই বিধানসভা এলাকায় আপনাকে ঢুকতে দেবে? ঢুকতে দেবে না। এটাই হচ্ছে মহামৃত্যুঞ্জয় অস্ত্র মমতা ব্যানার্জির। এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবে এবারের নির্বাচনে মমতা ব্যানার্জি। এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবে মুসলমান এলাকাগুলোতে, আপনাকে এসআইআর করতে দেবে না। হিন্দু এলাকায় যে এই যে দেখলেন আপনি কয়েকটা জায়গায় মমতা ব্যানার্জি বলছে উত্তরবঙ্গের ওই হিন্দু সেই হিন্দুর নাকি এই নাম বাদ যাবে, সব মিথ্যে কথা। তাদের নাকি এনআরসি এর জন্য তাদের নাকি কাগজ পাঠিয়েছে, সব বলেছে টলেছে, একদম মিথ্যে কথা। সকল তারা নিজেরাই বলছে যে আমাদের এর সঙ্গে আমাদের কোনো নথি কারো কাগজই পাঠায়নি, মিথ্যে কথা বলছে। এই যে কথাগুলো মমতা ব্যানার্জি বলছে, এগুলো মানে কি উত্তেজিত করছে, গোটা রাজ্যের পরিবেশটাকে উত্তেজিত করছে মমতা ব্যানার্জি, সবাইকে খেপাচ্ছে। প্রথমে বাঙালি বাঙালি করে খেপাচ্ছে, এই খেপানোর সঙ্গে কারা যুক্ত হচ্ছে? অনেকগুলো খেপা সার যুক্ত হয়েছে। এই খেপা সারের মধ্যে একটা হচ্ছে সিপিএম। ক্ষমতাচ্যুত, কিচ্ছু নেই, চারিদিকে হাহাকার, মরুভূমি, চোখে শস্যের ফুল দেখছে। এই সিপিএম এখন কোনো ক্রমে টিকে থাকতে চাইছে। খেপা সারের মতো সিপিএম এখন গুঁতাতে চাইছে কাকে? বিজেপিকে। সে তৃণমূলের হাত ধরে ফেলেছে। সিপিএম এর সেলিম যা বলছে মমতা ব্যানার্জিও তাই বলছে, কংগ্রেসের ঈসা খান যা বলছে মমতা ব্যানার্জিও তাই বলছে, কাংলা পক্ষ যা বলছে মমতা ব্যানার্জিও তাই বলছে, এগিয়ে থাকা খবরের কাগজ যা বলছে মমতা ব্যানার্জিও তাই বলছে, ভগবানকে না পাওয়া খবরের কাগজ যা বলছে মমতা ব্যানার্জিও তাই বলছে, পেটোয়া সাংবাদিকরা যা বলছে, পেরোলে থাকা সংবাদ মাধ্যমগুলো যা বলছে, নবান্ন থেকে ওই মমতা ব্যানার্জির ভিক্ষে পাওয়া যে বুদ্ধিজীবীগুলো, ভাতাজীবীগুলো আছে, ভাতাজীবীগুলো এক সুরে গান গাইতে শুরু করে দিয়েছে। বাংলা বাঙালি, বাংলা বাঙালি, বাংলা বাঙালি, এই গাল গপ্প শুরু হয়ে গেছে। এক সুরে সকলে বাজছে, কারণ গোটা পশ্চিমবাংলাকে উত্তেজিত করো, এবার উত্তেজনা তৈরি করো। এই উত্তেজনা তৈরি করে আমরা বাঙালি, আমরা বাঙালি, আমরা বাঙালি, এই উত্তেজনা তৈরি করে যারা বাংলার বিরোধিতা করছে বলে এক শ্রেণীর মানুষের উপর ঝাঁপিয়ে পড়ো। এটা কিন্তু একটা ভয়ঙ্কর কৌশল। বাঙালি বলে দেখবেন বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গারা হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়বে। আমি বাঙালি বলে বাংলাদেশি মুসলমান ঝাঁপিয়ে পড়বে, কিন্তু বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা এরা ঝাঁপিয়ে পড়বে, বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বলে এরাই ঝাঁপিয়ে পড়বে। সারা রাজ্যে
ভয়ঙ্কর চেহারা করবে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন। যদিও কেন্দ্রীয় নির্বাচন কমিশন আমার ধারণা এই সমস্ত বিষয় সম্পর্কে তারা ওয়াকিবহল, কেন্দ্রীয় সরকার ওয়াকিবহল। রাজ্যের প্রত্যেকটা জায়গায় বিজেপির নেতৃত্বকে আরো বেশি সচেতন হতে হবে, আরো সজাগ হতে হবে, আরো অ্যাক্টিভ হতে হবে, আরো সক্রিয় হতে হবে। কারণ এরা যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে, আমি আগেও বলেছি, মমতা ব্যানার্জি এসছে অনেক রক্তের স্রোত বয়ে, মমতা ব্যানার্জি যাবেও অনেকটা রক্তের স্রোত নিয়ে। রক্তের স্রোত বয়েই চলে যাবে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির যাওয়াটা কিন্তু স্মুথ হবে না, অনেক ক্ষয়ক্ষতি করে দিয়ে যাবে যখন যাবে। ফলে পশ্চিম বাংলাতে এই যে মমতা ব্যানার্জি হুমকি দিল, এখানেই শেষ হবে না। বিএলওদের হুমকি দিয়ে দিল, আজকে বীরভূমে র্যালি করলো, এখানেই শেষ হবে না খেলা। এর খেলা চলবে, এই খেলা আরো চলবে, আরো বাড়বে এই খেলা। এবং এই ভয়ঙ্কর চেহারা হবে, গোটা পশ্চিম বাংলা জুড়ে একটা ভয়ঙ্কর সন্ত্রাসের পরিবেশ তৈরি করবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হয়ে কাজ করতে পারবে না সরকারি কর্মচারী। ওই যে বলে দিয়েছে, ভোট তো কদিন, সে কদিন এরা থাকবে, তারপরে তো তুমি সরকারি কর্মচারী, তারপরে তো আমি থাকবো। অ্যাজ ইফ যেন সরকারটা কারুর পৈতৃক সম্পত্তি হয়ে গেছে। সরকারটা যেন পৈতৃক সম্পত্তি, ভোটে জেতার আগেই বলছে আমি জিতবো। এর মানেটা কি? এর মানে হচ্ছে ভোটার লিস্টেই তো আমি জেতার ম্যাজিক তৈরি করে রেখেছি, ওই ভোটার লিস্টেই তো 1 কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানের নাম তুলে রেখেছি আমি। সুতরাং আমাকে হারাবে কে? তাই তো ভোটার আগে বলে দেয় আমি জিতবো, সরকার ভোটের পর আমি সরকার করব। এ কথা বলছে মানে কি? অগণতান্ত্রিক একটা পদ্ধতিতে ভোট করানো হবে। কেন্দ্রীয় সরকারকে এই যে ভয়াবহ পরিস্থিতি, যে দেখুন আমার কাছে একটি রিপোর্ট এসছে, রিপোর্টটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই রিপোর্টটাতে কি বলছে? শিক্ষক, নাম কি? আক্তারুল ইসলাম, প্রাথমিক শিক্ষক, চামাপাড়া তার এলাকার বাড়িতে, বহরমপুরের চামাপাড়া বাড়িতে প্যান কার্ড, জাল প্যান কার্ড। নাম কি? তার নাম হচ্ছে আক্তারুল ইসলাম, প্রাথমিক শিক্ষক। প্রাথমিক শিক্ষক সাদা খাতার কিনা জানি না, বলতে পারবো না। চামাপাড়া এলাকায় তার বাড়িতে 700 থেকে 1,500 টাকা দিয়ে কি তৈরি করছে? প্যান কার্ড, জাল নথিপত্র। এই মুর্শিদাবাদ বাংলাদেশের সীমান্ত ঘেঁষা লালগোলার এই আক্তারুল ইসলাম নামে প্রাথমিক শিক্ষকের চামাপাড়া এলাকার বাড়িতে এইখানে চলছে। কে করছে এই কাজটা? কে করছে? এই কি করেছে? জাল আধার কার্ড বানাচ্ছে, প্যান কার্ড বানাচ্ছে, এগুলো দিয়ে ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে। আর এগুলো ধরার পর এই যে যারা জাল আধার কার্ড, প্যান কার্ড দিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে, তাদেরকেও বাদ দেওয়া যাবে না। দেখবেন সৌরভ গাঙ্গুলি হঠাৎ করে সরব হয়েছে। সৌরভ গাঙ্গুলি হঠাৎ করে পাকিস্তানের সঙ্গে খেলার জন্য এই তিনি হঠাৎ করে এই ধরনের কথা বলছেন। কেন বলছেন? এমনি বলছেন, সব টাকার খেলা। সৌরভ গাঙ্গুলির সঙ্গে হয়তো মমতা ব্যানার্জির কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে, থাকতে পারে। সেই ব্যবসায়িক সম্পর্ক এখন ওই কি ইস্পাত কারখানা করবে, শেষ পর্যন্ত কি হবে আমরা তো জানি না, বলতে পারবো না। ইস্পাত কারখানার ভবিষ্যৎ কি হবে কেউ জানে না। তো সেই সৌরভ গাঙ্গুলি হঠাৎ করে একবারও এটা বলছে না যে এই যে যারা জাল নথি নিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে, এই যে রঘুনাথগঞ্জের বরজুমালা এলাকার আবু সুফিয়ান, লালগোলার শাহিন আক্তার, এগুলো করতো, এসব নাম এসছে এদের কাছে। 700 টাকা থেকে 1,500 টাকা দিয়ে তারা এই কাজ করে বেড়াচ্ছে। এবং আধার কার্ড তৈরির জন্য তারা কি করেছে? কালার প্রিন্টার, ফটোকপির মেশিন, ওই সমস্ত পেন ড্রাইভ, আই স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সব রেডি করা ছিল। ভাবুন মুর্শিদাবাদে হচ্ছে। এই করে এই কারা এদের কি নাম? একটারও নাম কি? এরা বাঙালি, আবু সুফিয়ান বাঙালি, আচ্ছা শাহিন আক্তার বাঙালি, আর কি আক্তার কি নাম এলো? এটার নাম কি? আক্তারুল ইসলাম। এগুলোই হচ্ছে বাঙালি। মমতা ব্যানার্জির কাছে এগুলো বাঙালি। এইগুলোই ফেক। এই যে ভোটার লিস্টে নাম তুলেছে এই ফেক আধার কার্ড, প্যান কার্ড দিয়ে, এগুলো তো মমতা ব্যানার্জি জানে। এইটা যখনই বাদ যাবে তখন মমতা ব্যানার্জির আর জেতার কোনো সুযোগ থাকছে না। তাই মরিয়া মমতা ব্যানার্জি। আপনারা ভাবার কোনো কারণ নেই মমতা ব্যানার্জি এসআইআর এ রাজ্যে করতে দেবে। ভয়ানক ঘটনা ঘটাবে, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি। ভয়ানক কাজ করবে।
পুলিশ মুসলমান এলাকাগুলোতে কি ঘটনা ঘটাবে দেখবেন। নির্বাচন কমিশনের লোক যাবে, তাদের উপর কি ভয়ঙ্কর আক্রমণ হয় দেখতে থাকবেন। আমি আগাম বলে দিচ্ছি, পুলিশ নিশ্চুপ থাকবে, কারণ পুলিশ তো হাতে রয়েছে। বিহারে যত স্মুথলি করে দেওয়া গেছে, পশ্চিমবাংলায় একদম না, নইব চ। আজকেই তার অ্যাটিটিউড বোঝা গেছে মমতা ব্যানার্জির। একটা নামও বাদ দিতে দেবে না মমতা ব্যানার্জি। তাহলে কি করতে হবে? নির্বাচন কমিশন যখন কাজ করতে পারবে না, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তখন পশ্চিমবাংলায় 356 করে দিতে হবে, 356 করে দিতে হবে পশ্চিমবাংলায়। না হলে এই নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারবে না। আপনি মিলিয়ে নেবেন, গ্যারান্টি দিয়ে দিচ্ছি। 356 করে এই পশ্চিমবাংলায় প্রথমে নির্বাচন ভোটার লিস্টের কাজ সংশোধন করতে হবে, আর না হলে পুলিশের ক্ষমতা কেড়ে নিতে হবে। 356 করতে নরেন্দ্র মোদীর যদি নৈতিকভাবে কোনো সমস্যা হয় যে আমরা একটা নির্বাচিত সরকারকে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয়, তবুও আপনাকে বলতে হবে এই ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে, আপনাকে যদি কথা বলতে হয় যে নির্বাচিত একটা সরকারকে আমি ফেলবো না, এই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলবো না, তাহলে পুলিশের ক্ষমতা আপনাকে কেড়ে নিতে হবে। এই পুলিশকে যদি আপনি মমতা ব্যানার্জির হাতে রেখে দেন, তাহলে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, এসআইআর এ রাজ্যে মমতা ব্যানার্জি, আপনি নরেন্দ্র মোদী যত ক্ষমতাশালী হন না কেন, আপনি অমিত শাহ যত ক্ষমতাশালী হন না কেন, এই পশ্চিমবাংলায় এসআইআর আপনি করতে পারবেন না। মমতা ব্যানার্জির হাতে যতক্ষণ পুলিশ থাকবে, ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের রাজ্যে কোনো কাজ করতে পারবে না, কোনো কাজ করতে পারবে না। এই রাজ্যে প্রত্যেকটা কাজকে ভুন্ডুল করে দেবে এ রাজ্যের প্রশাসন, এ রাজ্যের পুলিশ, আর সামনে থাকবে দুধের গায়ের বাহিনী, রাজ্যের সর্বত্র তাণ্ডব করবে। এই তাণ্ডব বন্ধ করার দুটো উপায় আছে, পুলিশ কেড়ে নাও, আর এ রাজ্যের সব থেকে বড় ডাকাতকে তিহার জেলে ভরো, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। বাকি খেলা আপনি শুধু দেখতে থাকুন। যত চিল্লায় সব পুলিশের জোরে, চারদিকে বাড়ির চারপাশে পুলিশ দিয়ে ঘিরে রেখেছে, তারপরে চিৎকার করছে। এই সব চিৎকার ঠান্ডা হয়ে যাবে, আপনি শুধু পুলিশটাকে নিয়ে নিন কেড়ে, আর কিচ্ছু করতে হবে না, পুলিশটার ক্ষমতাটা কেড়ে নিন। আর সেকেন্ড যেটা করবেন, এই রাজ্যের সব থেকে বড় ডাকাতকে তিহার জেলে ভরে দিন। এই দুটো ওষুধ আপনি প্রয়োগ করুন, দেখবেন ওর সব ব্রহ্মাস্ত্র ভোঁতা হয়ে যাবে। যত গর্জাচ্ছে তত আর বর্ষাতে পারবে না। আর আপনি যদি এগুলোকে গণতান্ত্রিকভাবে ভাবেন যে আমি কিছুই করব না, আমি কোনো কিছুই, ওই বুদ্ধদেব ভট্টাচার্যের মতো আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না, এই যদি মানসিকতা মোদির হয়, মোদিও এখনো খানিকটা বুদ্ধ ভাব এসছে। এত উদার, এত বুদ্ধ ভাব নিয়ে থাকলে, এত মহান হওয়ার ভাবনা থাকলে হবে না। পশ্চিমবাংলায় এই ধরনের সরকারকে আপনি কিছু করতে পারবেন না, কারণ এরা সরকার, এই সরকার কিছু মানে না। যে সরকার দেশের আইন ব্যবস্থাকে মানে না, যে দেশের আইন আদালতকে মানে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টকে মানে না, নির্বাচনকে প্রহসনে পরিণত করে, ভোটার লিস্টে হাজার কোটি সমস্ত রোহিঙ্গা মুসলমানকে ঢুকিয়ে রেখেছে, আর উল্টো দিকে এখন বাঙালি বলে প্রাদেশিকতার হাওয়া তুলে গোটা পশ্চিম বাংলায় তার একটা প্রাদেশিক রাজনীতি খেলছে, যার সঙ্গে ভিড়ে গেছে সিপিএম। এরা প্রাদেশিকতার কথা বলে, মঞ্চে উঠে দাঁড়িয়ে আমরা প্রাদেশিকতার, ক্ষুদ্র প্রাদেশিকতার বিরুদ্ধে, আমরা ক্ষুদ্র ওই ভারতীয়ত্বের জাতীয়তাবাদের বিরুদ্ধে, আমরা গোটা বিশ্বকে একটা দেশ বলে মনে করি। আন্তর্জাতিকতার পক্ষে যারা কথা বলে তারা এখন ক্ষুদ্র প্রাদেশিকতার গাড্ডায় জলে গিয়ে পড়েছে, ওটা পড়বেই। সেলিম যতক্ষণ রাজ্যের মাথা থাকবে সিপিএম এর, ততদিন পর্যন্ত ওকে গাড্ডায় নিয়ে গিয়ে ফেলবে, কারণ সেলিমের কাজই হচ্ছে গোটা সিপিএমটাকে নিয়ে গিয়ে ওই মুসলমান, অর্থাৎ ওই যে মুসলমানদের যেমন রাজনীতি, সেই রাজনীতির প্রবাহে চালিয়ে দেওয়া। সিপিএম এর হাল আজকে এর থেকেও করুণ হবে, 2026 বিধানসভা নির্বাচনের আগে। কিচ্ছু হবে না, বিজেপি তৃণমূলের লড়াই হবে, সিপিএম ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফালাফি করবে। আর এই মমতা ব্যানার্জিকে তোল্লাই দিতে গিয়ে, মমতা ব্যানার্জির সঙ্গে সুরে সুর মিলিয়ে সিপিএম নিঃস্ব হবে,
নিঃস্ব হয়ে যাবে গোটা রাজ্য থেকে। মানুষ ঘৃণার চোখে দেখছে সিপিএমকে, যেমন করে সৌরভ গাঙ্গুলিকে গোটা রাজ্যের মানুষ ঘৃণার চোখে দেখে, যেমন করে দেখবেন এ রাজ্যের এই যে ভাতাজীবীগুলো যাদেরকে এখন আর কেউ দেখবেন মঞ্চে ডাকে না, ঘৃণা করে লোক এদেরকে দেখলে। তৃণমূলের মঞ্চ ছাড়া কোনো মঞ্চে এদের কেউ ডাকে না, জানে এগুলো সব কটা চোরের ভাগ পায়, কয়লা চুরি গরু চুরির টাকার ভাগ পায়, এগুলো সব কটা পেরোলে আছে। আগে মঞ্চে উঠে বলতো চোর 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 বলে গান গাইতো, এখন নিজেরাই চোরের টাকা ভাগ নিয়ে পালিয়ে যাচ্ছে। ফলে এগুলো বুঝে গেছে ভাতাজীবীগুলোকে, এগুলোকে যেমন লোকে দেখলে ঘৃণা করে, ঠিক তেমনি সিপিএমকেও মানুষ ঘৃণা করছে। মমতা ব্যানার্জির পক্ষে দাঁড়ানো এই সিপিএমকে মানুষ ঘৃণা করছে। তাই এই লড়াইটা কিন্তু খুব কঠিন, বিজেপিকেও বুঝতে হবে এই লড়াইটা কঠিন। মমতা ব্যানার্জির হাতে পুলিশ রেখে, এ রাজ্যের সব থেকে বড় ডাকাতকে ছেড়ে রেখে আপনি এই এসআইআর যদি করতে পারেন, তাহলে আপনি বলবেন যে আমরা ভুল ব্যাখ্যা করেছি, মমতা ব্যানার্জিকে আমি ভুল বুঝেছি। আপনি যদি করতে পারেন সঠিকভাবে, আমি বলছি যদি এটা করতে পারেন, তাহলে বুঝবো মমতা ব্যানার্জিকে আমি ভুল বুঝেছি। মমতা ব্যানার্জি যেন তেন প্রকারেণ এইটা বাধা দেবেই, এটাকে করতে দেবে না। আর সে করতে না দেওয়ার পেছনে সবার আগে সে ব্যবহার করবে মুসলমানদেরকে, পেছনে থাকবে পুলিশ, নিষ্ক্রিয় হয়ে থাকবে, গোলমাল বাঁধাবে, আক্রমণ করবে, আর এই গোটা ব্যবস্থাটাকে ভণ্ডুল করে দেবে, গোটা প্রক্রিয়াটাকে ভণ্ডুল করে দেবে, এসআইআর প্রক্রিয়াটাকে ভণ্ডুল করে দেবে এই রাজ্যে। এটা কিন্তু করবেই। তাই আমরা আজকের এই আলোচনার একদম শেষের দিকে চলে এসেছি। আমি 1 ঘন্টা হইচই অনুষ্ঠানে আপনাদেরকে বলবো যে গোটা রাজ্যের মানুষ যারা আপনারা বিভ্রান্ত হচ্ছেন বাঙালি, এটা মমতাকে এখন এটাই শেষ খেলা। মমতার হাতে আর কোনো তাস নেই, প্রাদেশিকতার তাস এটা খেলতে হবে মমতা ব্যানার্জিকে, আর মমতা ব্যানার্জিকে যেটা খেলতে হবে মুসলমান আর প্রাদেশিকতা, এই দুটোর অস্ত্রেই আগামী বিধানসভা নির্বাচন মমতাকে উতরে যেতে হবে। কেন্দ্রীয় সরকার শুধু মহান থাকার অ্যাটিটিউড নিয়ে, আমরা ভয়ঙ্করভাবে গণতান্ত্রিক, আমরা ভয়ঙ্করভাবে এদেশের সংবিধানের উপর আস্থাশীল, এই রকম একটা অ্যাপ্রোচ থেকে যদি এই সরকারকে ট্রিট করে, তাহলে অচিরেই মুখ থুবড়ে পড়বে এখানে। হ্যাঁ, অবশ্যই কেন্দ্রীয় সরকার সব করে দেবে, আর এই রাজ্যের বিজেপির নেতারা নাকে সর্ষের তেল দিয়ে কুম্ভকর্ণের ঘুম ডাকবে, ঘুমোচ্ছে, যেমন এখনো ঘুমোচ্ছে। বিজেপির বেশিরভাগ জেলা কমিটিগুলো এখনো নাকে তেল দিয়ে, জেলা কমিটির নেতাদের, তারা তো জানে, আমার তো অনেকের তো জানে আমার কি আর হবে, আমার তো তৃণমূলের নেতার সঙ্গে সেটিং করাই আছে, কি আর হবে, হলে নিচুতলার কিছু লোক মরবে, আমি তো সেটিংয়ে আছি, আমার তো সব বাঁচোয়া হয়ে যাবে, আমি 2-4টে গরম কথা বলে সাইড নিয়ে নেবো, আমার তো নেতায় সেটিং করা আছে। এই যে নেতাগুলো আছে যাদের সম্পর্কে এই ধরনের অভিযোগ উঠছে এবং যারা এখনো নিষ্ক্রিয় হয়ে আছে, তাদেরকেও চিহ্নিত করা উচিত বিজেপির। এবং বিজেপির এখনই রাজ্যের প্রত্যেকটা জেলায় তাদের যে সাংগঠনিক জেলা আছে, সেই জেলাগুলোকে ইমিডিয়েট মণ্ডলগুলোকে অ্যাক্টিভ করা, মণ্ডলগুলোর থেকে যে বিজেপির বুথগুলো আছে সেই বুথগুলোকে কাজে লাগানো। এই কাজটা যদি না করতে পারে, তাহলে শুধু কেন্দ্রীয় সরকার, শুধু কেন্দ্রীয় বাহিনী, শুধু মমতার হাত থেকে পুলিশ কেড়ে নেওয়া, কিংবা এই রাজ্যে সব থেকে বড় ডাকাতকে তিহার জেলে পুরে দেওয়া হলো, আর আমি এসে ক্ষীরমালাই খাবো, আমি এসে ঝড়ে বক মরবে আর ফকিরের কেরামতি বাড়বে, এতে হবে না ভাই। লড়াইটা ময়দানে নেমে করতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই লড়াইয়ে সামনের দিকে রয়েছেন। কোন্দল বন্ধ করুন, নিজেদের মধ্যে কোন্দল কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। যে যার যোগ্যতায় নেতা হবে, নেতা কেউ পার্টি বানিয়ে দিলেই নেতা হয় না। ভারতবর্ষে এরকম অনেক মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে, ভারতবর্ষে এতগুলো জেলা, এতগুলো রাজ্যে তো মুখ্যমন্ত্রী বসিয়ে দিয়েছে। সবাইকে হেমন্ত বিশ্ব শর্মা হয়েছে না সবাই যোগী আদিত্যনাথ হয়েছে? যে যার দমে মুখ্যমন্ত্রী হিসেবে তো এতগুলো রাজ্যে, সারা ভারতবর্ষে তো এতগুলো মুখ্যমন্ত্রী আছে। তা যোগী আদিত্যনাথকে সবাই এত পছন্দ করে কেন? মুখ্যমন্ত্রী বানিয়ে দিলেই যদি যোগী আদিত্যনাথ হওয়া যেত, তাহলে যোগী আদিত্যনাথ হওয়ার জন্য আলাদা করে এই মানুষ যোগী আদিত্যনাথকে আলাদা করে চিনে যেত না, তাহলে মুড়ি আর মুরকি এক হয়ে যেত। মুড়ি আর মুরকি কখনো এক হয় না। মুখ্যমন্ত্রী বানিয়ে দিলে আপনি বিরাট বড় নেতা হবেন তা না। হ্যাঁ, আপনার যদি কিছু কামানোর জায়গা থাকে, আপনি কিছু ক্ষমতা এনজয় করবেন, তার জন্য মারামারি করার জন্য কিছু নেতা জড়ো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ক্ষমতার ভাগ পাওয়ার জন্য মারামারি করছে।
তৃণমূলের কাছে খবর পাচার করছে, তৃণমূলের সঙ্গে সেটিং করছে, এরকম নেতা আছে বিজেপিতে জড়ো হয়েছে, এদেরকে চিহ্নিত করতে হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরিবার তারা এবারে লড়াইয়ে নেমেছেন, এটা একটা পজিটিভ দিক। এই লড়াইটাকে আরও বেশি জোরদার হবে। সমাজের সমস্ত অংশের মানুষকে, বিশেষ করে হিন্দু সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের ঐক্যবদ্ধ হওয়াটা সব থেকে জরুরি কাজ, যে কাজটা হয়েছে বলেই মমতা ব্যানার্জি প্রাদেশিকতার তাস খেলেছে। হিন্দুদের চরে বিজেপি এবার ঐক্যবদ্ধ করে ফেলেছে। এটা বুঝতে পেরেই মমতা ব্যানার্জি, এটা বুঝতে পেরেই সিপিএম, আর এটা বুঝতে পেরে ওই বাজারি খবরের কাগজগুলো ঝাঁপিয়ে পড়েছে মমতার হয়ে দালালি করতে। প্রাদেশিকতা, আমরা বাঙালি আওয়াজ তুলতে শুরু করেছে, বাঙালি আওয়াজ তুলতে শুরু করেছে। যে রাজ্যের 3-4টে সাংসদ অন্য রাজ্য থেকে এনে এখানে সাংসদ করতে হয়, বাঙালি সাংসদ খুঁজে পায় না, সে আবার বাঙালি করে কীর্তি আজাদকে সাংসদ বানিয়েছে, শত্রুঘ্ন সিনহাকে সাংসদ বানাচ্ছে। অন্য রাজ্য থেকে ধরে নিয়েছে, গুজরাটের একটাকে ধরে নিয়েছে এখানে সাংসদ বানিয়েছে বহরমপুরে, সেগুলো তারা আবার বাঙালি আনার কথা বলে। বাঙালি আনা না, আসলে বাঙালি বলে ওই মুসলমান, বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদেরকে বাঁচিয়ে ভোট বৈতরণী পার হতে চায়। এই লড়াইয়ে সব থেকে বড় দায়িত্ব, এবারে খুব কঠিন লড়াই খুব ইজি নয়। মমতা ব্যানার্জি মরণ কামড় দেবে মমতা ব্যানার্জি। সেই কামড় খেয়ে যদি আপনি টিকে থাকতে পারেন, বিষ আছে মারাত্মক, ওই বিষ আপনার শরীরে ঢুকবে, ফলে আপনাকে তার বিরুদ্ধে লড়াই করতে গেলে আপনাকে সেই রকম প্রস্তুতি নিয়ে নামতে হবে। বিষে বিষক্ষয়, ওই বিষের পাল্টা বিষ আপনাকে দিতে হবে, যাতে বিষে বিষক্ষয় হয়। আর বিষক্ষয় হলেই পশ্চিমবাংলার রাজনীতিতে নতুন সূর্য উঠবে। পশ্চিমবাংলায় যে ভয়ানক একটা অরাজকতাটা মাৎসন্যায় চলছে এই পশ্চিমবাংলায়, যার হাতে ক্ষমতা আছে সে অত্যাচারী হয়ে গেছে। এই অত্যাচারী শাসককে যদি বিদায় ঘটাতে হয়, তাহলে আমাদের সকলকে, সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো পথ নেই। আর এই সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা ইভিএম নিউজের পক্ষ থেকে এটা নিয়ে এসেছি, পিভিসি কার্ডে গীতা। আপনারা দেখতে পাচ্ছেন এই পিভিসি কার্ডে গীতা আমরা নিয়ে এসেছি। আপনারা যারা এটা সংগ্রহ করতে চান, আপনারা ফোন নাম্বারটা লিখে নিন 7044244525। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের নাম, ঠিকানা, পিনকোড, ফোন নাম্বার দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে পাঠিয়ে দেবো। আর তার পাশাপাশি আমরা আগামী 31 আগস্ট, 31 আগস্ট আমরা শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে একটি সেমিনার করছি। এই সেমিনারটি হবে শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল হলে 31 আগস্ট রবিবার দুপুর 1টা থেকে 4টে। যারা এইটাতে অংশগ্রহণ করতে চান, অবশ্যই আমাদের কাছ থেকে, অফিস থেকে তারা ওই দিনের সেমিনারে অংশগ্রহণ করার জন্য কার্ড সংগ্রহ করে নিন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সঙ্গে থাকুন ইভিএম নিউজের। আজকের 1 ঘন্টা হয়েছে, আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।